ও শুভেচ্ছা সকলের জন্য। কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। সাথে আছি আমি সৌমিতা। একটি গান দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সহন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সহন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরি অজানার নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো। আমি আবার কাঁদবো, হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে, মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো রাধুনি, শোনো গো শোনো, রান্না বলে দি শোনো। মোর অতিথি এসেছে 10-12 জন, কেহ বা আপন মেশখুড়ো হন। জানো তো তোমার কত ভোলা মন, ঘুলিয়ে যেও না যেন। ওগো রাধুনি, মন দিয়ে আগে রান্না কখানি শোনো। মাছ ঝালে বাটা সরিষা ঢালিবে, চাল দিয়ে মুড়ি ঘন্ট রাঁধিবে। ঢেঁড়স কখানি ভাতেতে ছাড়িবে, দুগ্ধ করিবে ঘন। বেগুন পোড়ায়ে তৈল মাখাবে, ডাল হবে তাও যেন। বেলা যে বাড়িছে, গৃহিণী সুধায়, মোদের অতিথি জ্বলিছে ক্ষুধায়। ভাত বেড়ে দাও, লইবে বিদায়, বিলম্ব কিসের হেন। রাধুনি কহিছে, সবই তো তৈরি, খবর নাওনি কেন। বেগুন চালেতে ঘন্ট রেঁধেছি, মাছ ঝালে কাঁচা তৈল ঢেলেছি। আস্ত মুড়োটি ভাতেতে ছেড়েছি, আর ডালটি করেছি ঘন। সরিষা বাটিয়া দুধেতে ছেড়েছি, ঢেঁড়স পুড়েছে যেন। গৃহিণী কহিল, কি করি হায় রে, অতিথি এখন কি দিয়ে খায় রে। তোরে লয়ে দেখি বিষম দায় রে, জমেও ধরে না তোকে। এমন আনাড়ি মুখ্য রাধুনি জন্মে দেখিনি চোখে। দাঁত বার করে ব্রাহ্মণী হেসে, গালের ভিতরে পান দিয়ে ঠেসে, ঢোক গিলি তারে কহে তবে শেষে, মিথ্যে ঘ্যানোর ঘ্যান, বারবার করে চাখিয়া দেখেছি, মন্দ হয়নি যেন। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045
South Creek Road, Mississauga. বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেশত। বেশত বেশত সূর্য ডোবার পালা আসে যদি। দেখছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহজাহান কামালের গাওয়া গানের কিছু অংশ। সম্মানিত এই শিল্পী আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, এখন তার সঙ্গে কিছুক্ষণ। শাহজাহান কামাল, বাংলা টেলিভিশনে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। শাহজাহান কামাল, আমি আপনার কাছে জানতে চাই প্রথমে, আপনি তো শাস্ত্রীয় সঙ্গীত অনেক দিন শিখেছেন এবং অনেক গুণীজনের কাছ থেকে আপনি শিক্ষা লাভ করেছেন। আপনার কি মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শিক্ষার পক্ষে খুব প্রয়োজনীয়? যারা রবীন্দ্রসঙ্গীত শিখছেন বা শিখতে আসছেন তাদের শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান থাকাটা কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার মতে রবীন্দ্রসঙ্গীত ভালো করে করতে হলে শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান থাকা প্রয়োজন, এবং শাস্ত্রীয় সঙ্গীত শিখে তারপরে রবীন্দ্রসঙ্গীত গাইতে আসলে রবীন্দ্রসঙ্গীতে ভালো করবে যে কেউ। এটা অন্য গানের ক্ষেত্রেও প্রযোজ্য, যে নজরুল সঙ্গীত করবে, আধুনিক গান করবে। আমাদের ভুললে চলবে না, রবীন্দ্রসঙ্গীতও কিন্তু একসময় আধুনিক গান হিসেবে বলা হতো যখন রেডিওতে প্রচার হতো। তো আমাদের রবীন্দ্রসঙ্গীত বাংলা গানেরই একটা ধারা। যেহেতু অন্য গানেও উচ্চাঙ্গ সঙ্গীত প্রয়োজন জ্ঞান থাকা, রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলেও ক্লাসিক্যালের উপরে কিছুটা জ্ঞান থাকতেই হবে। এখন ক্লাসিক্যাল যারা পরিবেশন করে মিডিয়াতে, তারা পারফর্ম করে একেবারে ক্লাসিক্যাল, তাদের কথা ভিন্ন, তাদের অনেক কিছু জানতে হবে। তো আমাদের হয়তো ওই লেভেলের নলেজ না থাকলেও চলবে, কিন্তু আমাদের একটা বেস থাকতে হবে। কারণ গলা তৈরি করতেও তো আপনাকে জানতে হবে, সারগম থেকে শুরু করে অনেক কিছু। সেগুলো যদি আমরা না জানি তাহলে গলা তৈরি করবো কেমন করে? গলা তৈরি না হলে তো যে কোনো গানই গাওয়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত কেন? সেজন্য আমি মনে করি হ্যাঁ, অবশ্যই আমাদের ক্লাসিক্যাল শেখা উচিত আগে, তারপরে আমাদের বিষয়ে যাওয়া উচিত। কোন বিষয়ে আমি গান করবো, রবীন্দ্রনাথের গান করবো নাকি নজরুলের করবো বা অন্য। আপনি তো বাংলা টেলিভিশনে অনেক গান গেয়েছেন, আমাদের দর্শকেরা প্রায় আপনার গান শুনে। আপনাকে আবারও ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে। ঠিক এই মুহূর্তে আপনার কোনো গান মনে পড়ছেন, যদি দু লাইন আমাদের দর্শকদের গেয়ে শোনান? হ্যাঁ, অবশ্যই শোনাবো। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঝে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফেরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। খুব ভালো লাগলো আপনার গান, অনেক ধন্যবাদ। আমি পরের প্রশ্নে যাই। আমরা জানতে চাই যে রবীন্দ্রনাথের গানের তো অনেক বিচিত্র ধারা আছে, অনেক রাগ উনি মিশ্রণ অনেক কিছু ব্যবহার করেছেন। আপনি যদি একটু বিচিত্র ধারা রবীন্দ্রসঙ্গীতের সেই সম্পর্কে কিছু যদি বলেন। হ্যাঁ, আসলে গীতবিতানে ওনার গানগুলোকে উনি বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। সেটা এক জিনিস, এখানে প্রেম পর্যায়ে আছে, পূজা,
স্বদেশ, বিচিত্র, প্রকৃতি বিভিন্ন পর্যায়ে উনি ভাগ করেছেন গানগুলোকে, সেটা একটা জিনিস। আর ওনার গানে আসলে মূলত দুটো ধারা আছে ওনার গানের মধ্যে। একটা হচ্ছে উচ্চাঙ্গ বা হিন্দি ধারা, আরেকটা হচ্ছে আমাদের পল্লী বাংলার লোকজ গানের যে সুর। এই দুটো ধারা, দুটো প্রধান ভাগে ভাগ করা যায় ওনার গানকে। উচ্চাঙ্গ সঙ্গীত বলতে আমি বলছি উচ্চাঙ্গ সঙ্গীত তো না, উচ্চাঙ্গ সঙ্গীতের নির্ভর বা ভেঙে হিন্দি ক্লাসিক্যাল গান ভেঙে উনি কিছু গান করেছেন, আর করেছেন হচ্ছে আমাদের পল্লী সুরে। পল্লী সুরের মধ্যে আবার ওনার বেশি ওনার বোধহয় প্রিয় ছিল আপনার বাউলদের গান, যার জন্য উনি প্রচুর বাউল সুরে গান করেছেন। এছাড়া উনি কীর্তনাঙ্গের করেছেন, উনি সারি করেছেন, সারি গান যেটা বাংলাদেশের মাঝে মাল্লাদের গান, যেমন ওই যে মারের সাগর পাড়িতে পড়ে, তারপরে গ্রাম ছাড়া, এই গানগুলো কিন্তু ওই মাঝে মাল্লাদের গান। উনি যখন পূর্ব বাংলায় ছিলেন জমিদারি তদারকির সময়, ওই সময়টাতে উনি আসলে বাউলদের সঙ্গে পরিচয় হয়, বাউলদের সঙ্গে উনি যেতেন, ওদের সঙ্গে মিশতেন এবং ওদের গানগুলো বুঝতে চেষ্টা করতেন, শিখতে চেষ্টা করতেন। লালন ফকিরের সঙ্গে তখন দেখা হয় রবীন্দ্রনাথের। ওইটাও সম্ভবত 1905-এর দিকে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, তখন উনি শিলাইদহে শাহজাদপুরে ছিলেন অনেক বছর। তারপরে ওনার গানে উনি ধ্রুপদ অঙ্গের গান করেছেন, টপ অঙ্গের করেছেন, ধামার অঙ্গের করেছেন, বিষয়বৈচিত্র্য অনেক। আচ্ছা, রবীন্দ্রনাথের গান তো বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে আছে। কোন পর্বের গান আপনার ভালো লাগে কিংবা কেন ভালো লাগে সেটা যদি বলেন। আমার কাছে প্রকৃতি পর্যায়ের গানগুলি বেশি ভালো লাগে, আর প্রকৃতি পর্যায়ের মধ্যে বর্ষার গানগুলি বেশি ভালো লাগে। আর আমার মনে হয় কবি নিজেও বর্ষার গান বেশি পছন্দ করতেন। আমি এই জন্য বলছি, ওনার প্রকৃতি পর্যায়ের গানের সংখ্যা 283, তার মধ্যে 115টি বর্ষার উপরে। তো নাম্বারের দিক থেকে বোঝা যায় ওনার বোধহয় খুব পছন্দের বর্ষাকাল। এই বর্ষাকালের রূপটাও কিন্তু উনি ওই শিলাইদহে থাকতেই বেশি দেখেছেন। তো বর্ষার উপরে উনি এত গান লিখেছেন, আর এত সুন্দর সুন্দর গান, আমি কোনটা রেখে কোনটা কথা বলবো। আমার নিজের কাছেও বর্ষার ঋতুটা পছন্দ, সেজন্য হয়তো বর্ষার গানগুলিও পছন্দ। বর্ষার সময় আমাদের দেশে যে বর্ষার শব্দ, বৃষ্টির শব্দ, চারপাশের পরিবেশ, সব কিছু ওনার বিভিন্ন গানে পাওয়া যায়। কোনো কিছু বাদ দেন নাই, সব কিছু। যে কোনো গান শুনলেই একটা চিত্রকল্প মাথার মধ্যে চলে আসে, ও এটাই হচ্ছে মনে পড়ে। ছোটবেলায় হয়তো কোনো গ্রামে ছিলাম, কোনো বৃষ্টির শব্দ। ওই গানটার কথা ধরেন যে, আমি তখনও ছিলামও মগ্ন কখনো ঘুমেরও ঘোরে যখন বৃষ্টি নামলো। এই অভিজ্ঞতা কোন বাঙালির নাই বলেন? এটা এই গান শোনা মাত্র মনে পড়বে, হ্যাঁ, কোনো না কোনো সময়, জীবনের কোনো সময় তার এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, যে কোনো বাঙালি। শাহজাহান কামাল, আমার পরের প্রশ্ন, রবীন্দ্রসঙ্গীতে পাশ্চাত্য সুরের প্রভাব। রবীন্দ্রনাথ পশ্চিমে এসেছিলেন এবং বিলেত থেকে ফিরে গিয়ে দেশে ফিরে এসে উনি গান রচনা করেছেন, যার মধ্যে ব্যবহার করেছেন অনেক পশ্চিমী সুর, ভাঙা গানও আছে। আপনি যদি রবীন্দ্রসঙ্গীতে পাশ্চাত্য প্রভাব বিষয়ে কিছু বলেন। 1878 সালে সেপ্টেম্বর মাসে উনি বিলেতে যান ল পড়তে। ল পড়তে গিয়ে উনি ল ছেড়ে দিয়ে উনি গানের পেছনে দৌড়িয়েছেন। উনি জানতে চেয়েছেন ওদের গানের স্টাইল, ওদের গান। বড় বড় সঙ্গীত পরিচালকদের সাথে ওনার পরিচয় হয়, বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। 1 বছর 5 মাস পরে দেশে ফিরে আসেন। এসে উনি, ওনার মাথার মধ্যে ওই ইংরেজি গান ঘুরত সবসময়। তখনও কিন্তু খুব বেশি উনি গান লেখেন না, ইভেন বাংলা গানও। মাত্র কত বেশি তার বয়স না, 17-18 বছর বয়স। তো বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের উৎসাহতেই বলা যায় উনি প্রথম ওই বাল্মীকি প্রতিভা রচনা করেন। সেখানেই ওনার দেখা যায় যে উনি পশ্চিমা সুর ব্যবহার করেছেন। একটা গানের কথা বলতে পারি, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। এটি কিন্তু একটা ইউরোপীয় একটা গানের আদলে করা, কিন্তু উনি ব্যবহার করেছেন আমাদের ভৈরবী রাগ। ভৈরবী রাগ
একটা করুণ রাগ, তারপরেও কিন্তু এই গানটিতে কিন্তু সেই যে একটা দৃপ্ত একটা ভাব সেটা কিন্তু ওনার ছিল, সেখানে ওনার কৃতিত্ব। ওই গানটি ভৈরবী রাগের গানটাকে আপনার অনেকেই জানেন দর্শক শ্রোতারা। আমি একটা লাইন গাচ্ছি। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার ব্যস্ত সময় থেকে বাংলা টেলিভিশনের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং বাংলা টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই আজকে যারা দর্শক অনুষ্ঠানটি দেখছেন। দর্শক, আমরা এখন শাহজাহান কামালের একটি গান শুনব। জানিনে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কি রে এই নব ফাল্গুনের দিনে। জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে। জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য
ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসার কবিতা লিখিনি। আমার ভালোবাসা ছাড়া আর কোনো কবিতা সফল হয়নি। আমার এক ফোঁটা হাহাকার থেকে 1 লক্ষ কোটি ভালোবাসার কবিতার জন্ম হয়েছে। আমার একাকিত্বের 1% হাতে নিয়ে তুমি আমার ভালোবাসার মুকুট পরেছ মাথায়। আমাকে শোষণের নামে তৈরি করেছ আত্মরক্ষার মৃন্ময়ী যৌবনে। বলো 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 হে ম্লান মেয়ে, এত স্পর্ধা কেন তোমার? ভালোবাসার ঔরসে আমার জন্ম, অহংকার আমার জননী। তুমি আমার কাছে নতজানু হও। তুমি ছাড়া আমি আর কোনো ভূগোল জানি না, আর কোনো ইতিহাস কোথাও পড়িনি। আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়াও। হে মেয়ে, হে ম্লান মেয়ে, তুমি তোমার হাহাকার নিয়ে দাঁড়াও। আমার অপার করুণার মধ্যে তোমার বিস্তৃতি। তুমি কোন দুঃসাহসে তবে আমার স্বীকৃতি চাও? হে ম্লান মেয়ে, আমার স্বীকৃতি চাও কেন? তোমার মূর্খতা ক্ষমার অযোগ্য অপরাধে পৃথিবীটা পুড়ে যাবে, হেলেনের গ্রিস হবে পুনর্বার আমার কবিতা। এই ভয়ে, প্রতিশোধ স্পৃহায় আজও আমি ভালোবাসার কবিতা লিখিনি। কোনোদিন ভালোবাসার কবিতা লিখিনি। হে মেয়ে, হে ম্লান মেয়ে, তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসার কবিতা আমি কোনোদিন কখনো লিখব না। একটি নাচ দেখতে দেখতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। ঠিক 1 পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। সুন্দর
সুন্দর